প্রথমবার নিজের মেয়েকে চোখের সামনে দেখতে পেয়েই চমকে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ মোহনাকে সব কথা খুলে বলে। তখন মোহনা শুভকে বলে, আচ্ছা ঠিক আছে, সব কথা তো শুনলাম, এবার চশমাটা পরো দেখি। আজকে সারাদিন কিন্তু তুমি চশমা পরোনি। এভাবে কিন্তু পাওয়ারটাও বেড়ে যাবে শুভলক্ষ্মী। তখন শুভ বলে, না, একদিন আর কিছু হবে না। তখন মোহনা বলে, হ্যাঁ তাই তো, তুমি যা কাণ্ড আজকে কলেজে ঘটিয়ে আসলে, আমি তো শুনেই পুরো অবাক হয়ে গেলাম। কিন্তু তুমি পেরেছো ওই মেয়েটাকে ভালো করে জব্দ করতে, কিন্তু সাজের জন্য তুমি কেন এত কিছু করতে গেলে বলো তো? তারপরে তো এগুলো নিয়ে তোমাকে যদি আরো অপমানিত হতে হতো। তখন শুভ বলে, না না, কি আর অপমান করবে। তবে জানো তো, মেয়েটার জন্য না আমার খুব মায়া হয়েছিল। যখন শুনেছি যে মেয়েটার মা নেই, ওর মা থাকলে হয়তোবা ও এরকম করতো না, ও হয়তোবা আমাদের সাজের মতোই ভদ্র হতো। তখন মোহনা বলে, সত্যি শুভলক্ষ্মী, তোমার মতো করে এখনো না কেউ ভাবতে পারে না। তাই তাই সত্যি তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারপরে শুভ বলে, সুমিত সুমিত কোথায় এসেছে? তখন মোহনা বলে, না, ওরা তো বাচ্চাদের জন্য গিফট কিনতে গেছে, আমার জন্যও নাকি কিনতে গেছে। তখন শুভ বলে, ও তো এরকমই। তখন মোহনা বলে, সত্যি সত্যি শুভলক্ষ্মী, আজকে এই যে আমি জীবনটা পেয়েছি, সুমিতের ভালোবাসা পেয়েছি, এই সব কিছু তোমার জন্য। তুমি যদি আমার জীবনে না আসতে না, তাহলে আমি নিজেকে পাল্টাতে পারতাম না। এই সবকিছুর কৃতিত্ব শুধুমাত্র তোমার। তুমি আমাকে সুযোগ দিয়েছিলে। তোমার জন্যই আমি আবারও আমার পুরোনো কাজে ফিরে যেতে পেরেছি। আমার সাজপাতি এত ভালো একজন মনের মানুষ হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তখন শুভ বলে, না না মোহনা, তুমি নিজেকে চেঞ্জ করতে চেয়েছো, তাই তুমি নিজেকে চেঞ্জ করতে পেরেছো। একটা মানুষ ভালো হতে চাইলে সে ভালো হওয়ার সুযোগ পাবে না, এটা তো হতে পারে না। দেখো না, যে মানুষটা আমার সবথেকে বড় শত্রু ছিল, যে আমার সবসময় ক্ষতি করার চেষ্টা করেছে, সেই মানুষটা কিনা এখন আমার সবথেকে কাছের মানুষ, সবথেকে ভালো বন্ধু। তখন মোহনা বলে, আচ্ছা শুভলক্ষ্মী, তুমি যদি আমাকে বন্ধুই মানো, একটা কথা বলি, তুমি না প্লিজ এই দিনটাকে তুমি ভুলে যাও। আর কত, অনেকগুলো বছর তো হলো। আর কত এই দিনটার জন্য নিজেকে দোষারোপ করবে বলো তো? স্ত্রী হারিয়ে যাওয়ার পেছনে তোমার কোনো হাত ছিল না শুভলক্ষ্মী। এটা তো এবার বোঝো। তখন শুভ বলে, আমি না কিছুতেই মানতে পারি না, মানতে পারি না আমি। আমার মনে হয় যে আমার মেয়েটাকে আমি যদি আরেকটু আগলে রাখতাম না, তাহলে হয়তোবা আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যেত না, আমার কাছ থেকে হারিয়ে যেত না। ওই গুরুদেবের সঙ্গে আমি যদি শত্রুতা না করতাম, তাহলে তো কিছু হতো না, বলো? এসব কিছু হতো না। তখন মোহনা বলে, কিন্তু শুভলক্ষ্মী, গুরুদেব কিন্তু শেষ দিন পর্যন্ত বলে গেছে যে উনি নাকি স্ত্রীর খবর জানে না। আর তাছাড়া গুরুদেবের সবগুলো ডেরা, সেখানেও তো আমরা সবাই দেখেছি, কোথাও তো স্ত্রীকে আমরা খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে শুভ, অন্য কেউ অন্য কেউ আমাদের শত্রু আছে, যেই কিনা আমাদের স্ত্রীকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তার কাছেই আছে। বুঝতে পেরেছো? কিন্তু তার কাছে আমরা এখনো পৌঁছতে পারিনি। আমার না এটাই মনে হচ্ছে। তখন শুভ বলে, আমি তো বুঝতে পারছি না, আমাদের কে এমন গুপ্ত শত্রু যে কিনা আমাদের এত বড় ক্ষতি করলো? কে হতে পারে যে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিল? সেটা গুরুদেব ছাড়া আর কে হতে পারে? তখন এই কথাগুলো ভাবতে থাকে শুভলক্ষ্মী। ওইদিকে আকাশ সেন সব কথা ভাবে। তখনই আরিয়ার কথা মনে পড়ে আকাশের। আর তখন আরিয়াকে ফোন করে। ওইদিকে আরিয়া শপিং মলে শপিং করছে। তখনই ফোনটা দেখেই ফোনটা ধরে নেয় আর বলে, ড্যাড, তোমার এখন সময় হলো? তুমি এখন আমাকে ফোন করলে? তখন আকাশ বলে, তুমি জানো তো আরিয়া, যে আমি ব্যস্ত থাকি। তোমার ড্যাড আর ৫টা মানুষের মতো নয়, কর্মচারী নই আমি। আমার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করে। তখন আরিয়া বলে, আমার সবথেকে যখন তোমাকে দরকার হয়, তখনই তোমাকে পাই না ড্যাড। তখন আকাশ বলে, সরি বেটা, সরি। আমি বললাম তো, তোমাকে তো বুঝতে হবে। তোমার পাপা একজন বিজি মানুষ। তাই তোমাকে ওরকম ভাবেই সবটা হ্যান্ডেল করতে হবে। তুমি তুমি আমার গুড মেয়ে তো। তখনই আরিয়া বলে, হ্যাঁ পাপা, জানো তো, আজকে না একজন মহিলা তার মেয়েকে নিয়ে খুব হাঙ্গামা করেছে। ওই যে আমরা তো সিনিয়র, জুনিয়রদের নিয়ে একটু টিট করছিলাম, সেখানে এসেই আমাকে কান টেনে প্রিন্সিপালের রুমে নিয়ে গেছিল, জানো তো? তারপরে সেখানে গিয়ে কত হম্বিতম্বি যে আমাকে রাস্টিকেট করবে, এই করবে সেই করবে। তারপর যখন জানতে পেরেছে আমার ড্যাড অস্ট্রেলিয়াতে থাকে, তখন না আর কিছুই করেনি, জানো তো? আমার মনে হয় ভয় পেয়েছে। আর আমি আমি সবটা হ্যান্ডেল করে নিয়েছি দ্যাট। তখনই আকাশ বলে, আচ্ছা আরিয়া, বলো তো, তোমাকে আমি শিখিয়েছি না যে কারো কাছে মাথা নত করবে না, সেটা যেই হোক না কেন?
দরকার হলে তাকে মাটিতে পিষে দেবে। তারপরেও নিজের নিজের যেই অহংকার সেটা বজায় রাখবে। কারো কাছে কোনোদিনও মাথা নত করবে না। তুমি যেটা ঠিক মনে হবে সেটাই তুমি করবে। বুঝতে পেরেছ? তোমাকে তো আমি এই শিক্ষাই দিয়েছি আরিয়া। তখন আরিয়া বলে, "হ্যাঁ পাপা, আমি জানতাম। আমি জানতাম তুমি আমাকে এই কথাটাই বলবে। আমার খুব ভালো লাগছে জানো তো? আমি সবটা হ্যান্ডেল করে নিয়েছি। চিন্তা করো না।" তখন আকাশ খুশি হয়ে যায়। তখন আরিয়া বলে, "আচ্ছা পাপা, আমি না আজকে বন্ধুদের সঙ্গে পার্টি করব। আর এখানে শপিং করতে এসেছি। তোমার জন্য একটা গিফট কিনেছি। সেই গিফটটা তোমাকে আমি তোমার সঙ্গে দেখা হলে দেব।" ঠিক তখনই আদিও যেতে লাগলে আদির সঙ্গে আরিয়ার ধাক্কা লাগে। তখন দুজনের ব্যাগ ওলটপালট হয়ে যায়। ওইদিকে আকাশ বারবার বলতে থাকে, "আরিয়া, আরিয়া।" কিন্তু ফোনে আরিয়াকে পায় না। তখন আকাশ বলে, "কি হলো মেয়েটার? কোনো কথাই তো আসছে না।" তারপরে আকাশ ফোনটা রেখে দেয়। ওইদিকে আদি আর আরিয়া নিজেদের ব্যাগপত্র উলটপালট হয়ে গেলেই কোনোভাবে তাড়াতাড়ি করে আদি গুছিয়ে নেয় ব্যাগপত্রগুলো। তখন আরিয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, মেয়েটাকে কোথায় যেন দেখেছি দেখেছি মনে হয়। এরকম মনে হয় কেন? তারপরেই আদি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে আরিয়া নিজের বাবার জন্য গিফটটা কিনেছিল সেই গিফটটা খুঁজতে থাকে আর বলে, ড্যাডের জন্য যে গিফটটা কিনেছিলাম সেটাই তো খুঁজে পাচ্ছি না। তখন ওর বন্ধুরা বলে, থাক না, আরেকটা না হয় কিনে নিবি। তখনই ওর বন্ধু একটা বক্স দেখতে পায় আর বলে, আরিয়া এটা কি রে? তখন সেই প্যান্ডেন্টটা দেখে চমকে যায় আরিয়া। শ্রী লেখা ছিল। তখন আরিয়া বলে, এই প্যান্ডেন্টটা কার? এটা তো আমি কিনিনি। তখন তো আরিয়া এই কথা বলেই অবাক হয়ে যায়। ওইদিকে সুমিত্রা সবাই চিন্তা করছে আদির জন্য। তখন আদি সবার জন্য গিফট নিয়ে আসে আর বলে, দেখ সবকিছু কিনে নিয়ে এসেছি। তখন রিদ্ধি বলে, বাবা অনেক কিছু কিনে নিয়েছিস। তখন রিদ্ধি সেই আকাশের জন্য কেনা গিফটটা খুলে দেখে আর বলে, এটা এটা কার? তখন আদি বলে, এটা তো আমি কিনিনি। এটা কে কিনেছে তাহলে? তাহলে কি যে মেয়েটার সঙ্গে ধাক্কা লেগেছিল সেই মেয়েটার এটা? ওইদিকে স্ত্রী বলে, ওই যে আঙ্কেলের সঙ্গে ধাক্কা গেলাম, মনে হলো তার সঙ্গেই মনে হয় এটা চেঞ্জ হয়ে গেছে। আজকে যে সারাদিনে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তখন আকাশ বলে, ওই মেয়েটার সঙ্গেই পাল্টাপাল্টি হয়ে গেছে। শ্রী লেখা, শ্রীর একটা পেন্ডেন্ট আমি লিখে এনেছিলাম যে শ্রী যেদিন বাড়িতে আসবে তাকে পরিয়ে দেবো, সেটাও হারিয়ে ফেললাম। তখন সুমিত বলে, দাঁড়া, আমি গিয়ে দেখছি। আমি গিয়ে মেয়েটাকে খুঁজে পাবো নিশ্চয়ই, তারপরে আমি চেঞ্জ করে নিয়ে আসছি। এই বলে সুমিত বাইরে গিয়ে শপিং মলে খুঁজতে থাকে, কিন্তু আরিয়াকে কোথাও পায় না। তখন সুমিত সবার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। তখন সুমিত বলে, না, মেয়েটা নিশ্চয়ই চলে গেছে, তাহলে আর দেরি করে লাভ কি। তারপরে সুমিত সেখান থেকে চলে যায়। ওইদিকে ঠাম্মি ঠাম্মি দাদুর আর পলকের ছবির পাশে দাঁড়িয়ে বলতে থাকে, তোমরা বাবা ছেলে তো ঠিক চলে গেলে একসঙ্গে। তোমরা নিশ্চয়ই খুব আনন্দে আছো। আর এই বুড়িটাকে একা এখানে রেখে গেলে, তাই তো? আমার না আর ভালো লাগছে না। এই দিনটা আসলেই আমার স্ত্রীর কথা খুব মনে পড়ে। স্ত্রী তো এই দিনই হারিয়ে গেছিল। আর শুভটা এখনো নিজেকে দোষারোপ করে যে ওর জন্যই নাকি স্ত্রী হারিয়ে গেছে। ওকে এত বোঝানোর আমরা চেষ্টা করলাম। কিন্তু এই দিনটাতে শুভ কারোর সঙ্গে কথা বলে না, জানো তো? শুভ নিজেই দরজা দিয়ে চুপটি করে বসে থাকে। সারাটা দিন নিজেকে কষ্ট দেয়। আমার ভালো লাগছে না। আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। ঠিক তখনই সেখানে ঋষি আর সাত চলে আসে আর এসে বলে, কি ব্যাপার ঠাম্মি, তুমি আমাদের ছেড়ে চলে যাবে তাই তো? এটা কি হতে পারে? আমাদের ছেড়ে তোমাকে কোথাও যেতে দেব না। এই বলেই বুড়িকে কাতুকুতু দিতে থাকে ওরা দুজন। তখন বুড়ি বলে, তোরা আছিস বলেই তো আমি আছি, তোরাই তো আমার সবকিছু। তখন এই বলেই ঠাম্মি কাঁদতে থাকে। আর সাজ আর ঋষি ওরাও ওরাও খুশি হয়ে যায়। অন্যদিকে অন্যদিকে শুভ স্ত্রীর সব ছবি নিয়ে বসে পড়ে আর স্ত্রীর কথাই ভাবতে থাকে আর বলে, আমি কি আমার মেয়েকে কোনোদিনও ফিরে পাবো না? আমার মেয়েটা কি আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।